এখন ফকিন্নি জাতের সঙ্গে ছেলেকে বিয়ে করালাম, সারাটা রোজা গেল, এর মধ্যে তোমার বাপ আমাদের বাসায় রমজান উপলক্ষে কিচ্ছু দিল না। মানুষের বিয়ে বাড়ি থেকে কত কত উপহার আসে, আর আমার ছেলেটা কি গাং থেকে ভেসে আসছে? তার শ্বশুর বাড়ি থেকে এক প্যাকেট খেজুরও এলো না। রান্নাঘরে বসে ইফতারের প্রস্তুতি নিচ্ছিলাম আমি। দরজার সামনে দাঁড়িয়ে বাপকে নিয়ে শাশুড়ির এমন কথা শুনে মেজাজটা মুহূর্তে বিগড়ে গেল। তবুও নিজেকে যথেষ্ট সামলে নিলাম। ধীরে ধীরে হাত ধুয়ে শান্ত গলায় বললাম, না, আপনার ছেলে গাং থেকে ভেসে আসেনি আম্মা, আপনার পেট থেকে হয়েছে। আমার এমন জবাব শুনে শাশুড়ি মা ছ্যাৎ করে উঠলেন। মনে হলো আমার কাছ থেকে এমন জবাব তিনি একেবারেই আশা করেননি। তবু মুখ বিকৃত করে ফের গম্ভীর গলায় বললেন, বউ, তোমার বাপকে এবার ঈদের বাজারটা আমাদের দেবে না? ঈদ হতে তো আর বেশি দিন বাকিও নেই। মানুষজন জিজ্ঞেস করছে, ঈদ উপলক্ষে তো আমাদের সব বাজারই আপনার ছেলেকে দিয়ে আনিয়েছি, তাহলে আর কি লাগবে আম্মা? মানুষজন জিজ্ঞেস করলে বলবেন, আমাদের বাজার সদাই করা শেষ, আমার পোলা আনলে আনছে, তাই বলে তোমার বাপ কিছু দেবে না? কি আশ্চর্য! আমার শাশুড়ি এতটাই আশ্চর্য হলেন যেন আমার বাপ কিছু না দিয়ে মহা বড় পাপ করে ফেলেছেন। তার ভাবটা এমন যে আমার বাপ কিছু দেবে না, এটা তিনি মানতেই পারবেন না। আমি মনে মনে হাসলাম। আমার বিয়ের 3 বছর, সেই থেকে আমার বাপ প্রতিবারই রোজার বাজার নিয়ে আসছেন। শ্বশুর বাড়িতে জনে জনে ঈদের পোশাক দিয়ে এসেছেন। বাবার বয়সও হয়েছে, এত এত দায়িত্বের ভারে শরীরটা নুয়ে পড়েছে আজকাল। ইনকাম সোর্স কমে আসছে, তাই এবার আমি আগে আগে বাবাকে কিছু দিতে বারণ করে দিয়েছি। আমার শ্বশুর বাড়ির অবস্থা যথেষ্ট ভালো। এরপরও বাবা যদিও দিতে চেয়েছিল, কিন্তু আমি কড়াভাবে নিষেধ করে দিয়েছি। রোজার শুরু থেকে শাশুড়ি মুখিয়েছিলেন কখন আমার বাপের বাড়ি থেকে ব্যাগ ভর্তি বাজার আসবে। এতদিন সুযোগ পেলে ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করছিলেন, হয়তো আশায় আশায় ছিলেন বাবা দিয়ে যাবেন, কিন্তু শেষ রমজানে এসে ভেতরে থাকা সবটুকু তেজ যেন উগরে দিলেন। আমি কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। মেয়ের বাবাকে কেন এত দায়বদ্ধতা চাপিয়ে দেয় এই সমাজের মানুষ? তারা নিজের ঘরের আস্ত একটা লক্ষ্মী তো আজীবনের জন্য দিয়ে দেয় পরের ঘরে, তবুও তাদের এত কিসের দায়? তারপরেও তাদের কি করে বোঝানো যায় মেয়ে বাবাদের প্রাণও মানুষের মতোই? এই সমাজের নিয়মে মেয়ের বাবাকে কেন বোঝানো হয়? তাদের কেন বোঝানো হয় কন্যা সন্তান জন্ম দেওয়া মানেই দায়বদ্ধতার, দায়িত্বের? আজকাল কন্যা সন্তান যেন আতঙ্কের একটি নাম। এমনটা তো হওয়ার নয়। পরিবর্তন দরকার আমাদের এই নির্মম মানসিকতার, তাই না? কন্যা সন্তান তো বোঝা নন, বরং আল্লাহর দেওয়া বিশেষ নেয়ামত, বিশেষ রহমত। আল্লাহ তার বান্দার ওপর খুশি হয়ে ওই ঘরে বেশি কন্যা সন্তান দেন। তাদের বাবাদের কিনা প্রতি পদে পদে অসম্মান হতে হয়। কি আশ্চর্য! কি আশ্চর্য! আমি আজ আর চুপচাপ এড়িয়ে গেলাম না। ধীর কিন্তু দৃঢ় গলায় বললাম, আম্মা, মেয়ের বাপের দায়িত্ব মেয়েকে সঠিকভাবে মানুষ করা, সারা জীবন তার শ্বশুর বাড়িতে ব্যাগ ভর্তি বাজার আর উপহার পাঠানো না। আপনার ছেলে যখন আমাকে বিয়ে করেছে, সেই মুহূর্ত থেকে আমার সব দায়িত্ব তার। আপনাদের ঘরের বাজার সদাই করার দায়িত্ব আপনাদের। এখানে আমার বাপকে টানছেন কেন? টানবো না? সমাজে চলতে গেলে কিছু নিয়ম নীতি মানতে হয়, সেটাও তোমার গোষ্ঠীর মানুষ জানে না। আমি শান্ত স্বরে বললাম, নিয়মটা কি শুধু মেয়ের বাপের জন্যই বরাদ্দ? মেয়েদের বাপদের বুঝি কিছু পাওয়ার অধিকার নেই? আমার বাপ না হয় দেয়নি কিছু, আপনারা তাদের কি দিয়েছেন? আমরা তো আর ঠেকিনি তাদের সঙ্গে যে আমাদের দিতেই হবে। তাহলে আমার বাপও তো ঠেকেনি আপনাদের সঙ্গে। এমন কোনো চুক্তিবদ্ধ নিয়মের সাথে সাইন করে তো আমার বাপ আপনাদের ঘরে মেয়ে পাঠায়নি। কথাটা বলেই আমি আবার রান্নাঘরের দিকে বেরিয়ে গেলাম। কিন্তু ভেতরে ভেতরে মনে হলো আজ প্রথমবারের মতো নিজের সম্মানটাকে ঠিক জায়গায় দাঁড় করাতে পেরেছি। ভেতরটাতে কেমন কেমন যেন একটা শান্ত আভা ছড়িয়ে যাচ্ছে। আজ মনে হলো আমি শুধু মেয়ে না, মানুষও। যদিও জানি আমার শাশুড়ি এত সহজে ছাড়বে না আমায়। কথায় কথায় আমার গোষ্ঠী নিয়ে বলবেন, এখনো হয়তো একা একা আমাকে হাজারখানেক গালি দিচ্ছেন। আমি ভাবলাম না সেসব। আসরের নামাজ পড়ে সমস্ত কাজ সেরে নিতে নিতে ইফতারের ওয়াক্ত হয়ে আসছে। সবাই ইফতারের জন্য টেবিলে বসলেও বসতে পারিনি আমি। আমার সামনে এখনো রাখা ছোট ননদের আবদারের ঝুলি। রান্নার সমস্ত কাজ আমি করলেও
প্রতিদিন শরবতটা আমার ননদই করে। ও বেশ ভালো শরবত বানাতে পারে। রোজা রেখেও এতদিন রান্নার সব কাজ আমিই করেছি। কেউ আমায় সামান্য হেল্প করেনি। এগিয়ে আসেনি দুটো হাত। আমিও চক্ষু লজ্জায় কাউকে ডাকিনি। আজ ননদকে ডাক দিলাম, নুরা, এদিকে আসো তো একটু। কিছু পেঁয়াজ কেটে দাও আমাকে। পাশ থেকে শ্বশুর মেয়ের দিকে মায়া করে তাকিয়ে আমায় বললেন, ইফতারের টাইমে মেয়েটাকে ডাকছো কেন বৌমা? আমার মেয়েটা সারাদিন রোজা ছিল, মুখটা কেমন শুকিয়ে গিয়েছে। আমি হেসে বললাম, সারাদিন ধরে রোজা আমিও ছিলাম বাবা। আমিও কোনো এক বাবার আদরের কন্যা। মুহূর্তে শ্বশুরের মুখটা বেজার করে নিলেন। আমার উত্তরে সে বেশ অসন্তোষ, কেননা আমি যে তার মেয়ে না, পরের মেয়ে। ননদের মুখও ভার। শাশুড়িও যে বেশ খুশি তেমনটাও নয়। বউদের যে উচিত কথা বলতে নেই, মুখ খুলতে নেই। আমার কথা শুনে শাশুড়ি মা আবারও অভিযোগ করলো, বউটার বেশ মুখ চলছে, আজ আমার ছেলেটা শুধু আসুক। আমি হাসলাম মৃদু। আজকাল আমি একটু বেশিই হাসি। সারাদিন পর যখন বিছানায় শুয়ে শরীরটা এলিয়ে দিলাম, তখন কোথাও না কোথাও এসে খারাপ লাগে আমারও। শুয়ে বাবার কথাই বারবার ভাবছিলাম। বাবারা কত কি করে আমাদের জন্য, অথচ মেয়ে বলেই বেশিরভাগ নারী তাদের বাবা মায়ের দায়িত্ব নিতে পারে না। আমিও পারি না, কারণ আমাদের মেয়ে বলে আলাদা চোখে দেখা হয়। আমরা বেশিরভাগ নারী স্বামীর উপর নির্ভরশীল কিনা। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। কেমন ভার হয়ে আসছে বুকটা। এর মধ্যে স্বামী এলো অফিস থেকে। এসে কোনো কথাবার্তা ছাড়াই গম্ভীর কণ্ঠে জানতে চাইলো, আমার সাথে সারা জীবন থাকতে চাও? আমিও চট করে বুঝে ফেললাম সমস্যাটা ঠিক কোথায়। জুনায়েদ মায়ের কাছ থেকে ফিরেছে, আর আমার নামে নালিশটাও যে সেখানে ভালোভাবেই পৌঁছে গেছে সেটা স্পষ্ট। আমি কিছুক্ষণ নীরব থেকে শান্তভাবেই বললাম, সারা জীবন থাকবো বলেই তো বাবার ঘর ছেড়ে তোমার ঘরে এসেছিলাম। আমার কণ্ঠ যতটা শান্ত, আমার স্বামীর কণ্ঠ ঠিক ততটাই চড়া। রসকসহীন ভাবে সে আমার সাফ সাফ জানিয়ে দিল, এই ঘরে থাকতে হলে আমার বাবা মাকে সম্মান করতে হবে। তাদের অসম্মান আমি কোনোভাবেই মেনে নিব না। বুঝেছো তুমি? কি বললাম? আমি তো কাউকে অসম্মান করিনি, শুধু সঠিক জবাব দিয়েছি। তোমার ঘরে থাকবো তার মানে এটা নয় যে যে কেউ আমার বাবা মাকে অসম্মান করবে, যা ইচ্ছে বলবে। যে বাবার হাত ধরে আমি বড় হয়েছি, যে বাবার ঘর ছেড়ে আমি তোমার জীবনে এসেছি, তার অসম্মান মেনে নিয়ে এই ঘরে থাকাটাও আমার পক্ষে সম্ভব নয়। একটা কথা মনে রেখো, আমি তোমার অর্ধাঙ্গিন। কিন্তু কিন্তু তার আগে আমি একজন মেয়েও, একজন বাবার আদরে মেয়ে। আমার স্বামীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি চলে গেলাম ডাইনিং এ। আমি এখন এখানে থাকলেই ওর সাথে আমার তর্ক হতেই থাকবে। ও আবার ছেলে হিসেবে ভীষণ ভালো কিনা। আমার ভালো লাগছে না এসব। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। তাই ওনাকে বলে গেলাম, খাবার রেডি করছি, খেতে এসো। আমার স্বামী আমাকে জুৎসই মতো উত্তর দিতে না পেরে টি টেবিলে থাকা ফুলদানিটা ছুঁড়ে মারলো আমার যাওয়ার পানে। দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, কুত্তা। আমি শুনেও শুনলাম না সেসব। খানিকটা ভেজা চোখ নিয়ে ডাইনিং এ এসে শুনতে পেলাম, আমার বড় ননদ কল দিয়ে তার স্বামীর নামে বিচার দিচ্ছে। তারা নাকি আপার বাপ ভাই তুলে গালাগাল করেছে। মুহূর্তে ডাইনিং রুম কেঁপে উঠল। আমার শ্বশুর চওড়া গলায় জুনায়েদকে ডাকলো। সবটা শুনে আমার স্বামী হুংকার দিয়ে বোনের কাছে জানতে চাইলো, কি হয়েছে আপা, কাঁদছিস কেন? কে গালি দিয়েছে তোকে? কার এত সাহস? আমি শুধু তার নামটা জানতে চাই। ওর কথা শুনে আমি ভেজা চোখে ঠোঁট এলিয়ে হাসলাম। আপা কিছু বলার আগে ওকে ফিসফিস করে বললাম, তোমার মতোই কোনো এক কাপুরুষ। অমনি স্বামী আমার দিকে চোখ কটমট করে চাইলো। আমি পাত্তা দিলাম না তাকে। কাজের হাতটা চালাতে চালাতে ভাবছি, সংসারের বেড়াজাল কতটা অদ্ভুত। যারা নিজের ঘরের বউকে শাসাতে গিয়ে গলা চড়িয়ে কথা বলে, তারাই আবার অন্য ঘরে থাকা নিজের বোন কিংবা মেয়ের ওপর সেই শাসনটা সহ্য করতে পারে না। বউয়ের বেলায় শাসন তাদের কাছে নিয়ম, অধিকার, এমনকি কর্তৃত্বেরও নাম। কিন্তু মেয়ের বেলায় সেই শাসনটাই হঠাৎ করে অন্যায়, অপমান আর অত্যাচার হয়ে যায়। কি অদ্ভুত, কি আশ্চর্য। মেজ ননদের জামাই আজ আমার শ্বশুর শাশুড়ির জন্য ঈদের কাপড় নিয়ে আসছে। শাশুড়ির মুখের হাসি চওড়া। বিকেল থেকে আজ উনি রান্নাঘরে এসে দাঁড়িয়ে আছেন। আমার সব রান্নায় তদারকি করছেন। গরুর মাংসটা যেন ভুনা ভুনা হয়, একদম ঝোল না থাকে। তার মেঝো জামাই এভাবেই খেতে পছন্দ করে। কিন্তু বড় জামাইটা ভালো না, তার মেয়েকে বকাবকি করে।
মনে পড়ল বড় জামাইটার বেলায় তাকে এমন উচ্ছ্বাস দেখা যায় না, তখন অভিযোগে বেশি শোনা যায়। আজ আমার শাশুড়ির উচ্ছ্বাস মুখটা দেখে আমারও ভালো লাগছে। আমার জামাই আমাদের বাড়ি গেলে আমার মাও ঠিক এমনটাই করেন। জামাইয়ের পছন্দ অপছন্দকে বেশ গুরুত্ব দেয়। আমি পোলাওটা চুলায় দিতে দিতে শাশুড়ি মাকে বললাম, আম্মা, আপনার ছেলেও তো আমার বাবা মায়ের একমাত্র জামাই। তাকে বলবেন এবারে ঈদে যেন আমার বাবা মায়ের জন্য সে কিছু নিয়ে যায়। দেখবেন আপনার মতে ওনারাও খুশি হবেন। আমার কথা শেষ হতেই যেন বাতাসটা বদলে গেল। শাশুড়ির মুখের হাসি মিলিয়ে গেল মুহূর্তে। সে আমায় বিরক্ত গলায় বললেন, তুমি মুখটা বন্ধ রাখতে পারো না? যা শুনে পাশ থেকে ননদ একটু কেমন করে যেন হাসি দিয়ে তাকালো, যেন সে এখানে ভীষণ মজা পাচ্ছে। আমি আর চুপ থাকলাম না, শান্ত গলায় কিন্তু স্পষ্ট করে বললাম, এখানে হাসির কিছু নাই তো মেজো আপা। আপনার জামাই আপনার মা বাবার জন্য কিছু আনলে যেমন সেটা স্বাভাবিক, ওনাদের ভালো লাগে। আমার স্বামী আমার বাবা মায়ের জন্য কিছু নিয়ে গেলে সেটাও স্বাভাবিক। আপনাদের মতো আমারও ভালো লাগে, ওনাদেরও ভালো লাগে। সম্পর্ক যদি হয় তাহলে দুই দিকই হওয়া উচিত, একদিকে না। জামাই শুধু মেয়ের বাড়ির না, ছেলেরও একটা শ্বশুর বাড়ি থাকে। কথাটা শেষ হতে আমি আবার চুলার দিকে মন দিলাম। ঘরটা কেমন যেন গমগমে হয়ে গেল মুহূর্তে। আমি সেদিকে কান দিলাম না। শাশুড়ি ননদ কি কি যেন বলতে বলতে তখনই রান্নাঘর থেকে বের হলো। আমি শুনলামও না সেসব, আবার মুখটাও বন্ধ রাখলাম না। খাওয়া দাওয়া শেষে রাতে যখন সবাই একসাথে বসলো, আমিও থাকলাম সেখানে। না না, কেউ আমায় ডাকেনি, আমি নিজ থেকে গিয়েছি। দেখলাম আমার স্বামী, শ্বশুর শাশুড়ি সবাই মিলে ননদদের শ্বশুর বাড়িতে ঈদের উপহার কি কি যাবে তার লিস্ট করছে। খাতার পাতাটা ভরে উঠছে একের পর এক জিনিসে। আমি পাশে বসেই ছিলাম। খানিকক্ষণ সবটা পর্যবেক্ষণ করে স্বামীর দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, খাতার একপাশে নিজের শ্বশুর বাড়ির জন্য একটা ছোট্ট লিস্ট করো। 2 বছর তো আমার বাবা তোমাদের দিয়েছে, এখন তার হাতে তেমন টাকা পয়সা নেই। এবার না হয় তুমি কিছু দাও। আমার কথা শেষ হতে না হতেই আমার স্বামী থেমে গেল। কলমটা খাতার উপর স্থির হয়ে রইল। সে একবার তার মায়ের দিকে তাকালো, তারপর নিচের দিকে চোখ নামিয়ে ফেলল। শাশুড়ির মুখ মুহূর্তে শক্ত হয়ে গেল। কিছু বলার আগে শ্বশুর গলা খাকারি দিয়ে বললেন, এখানে আমি আমার মেয়েদের জন্য লিস্ট করছি বৌমা। একই লিস্ট আমার ছেলেকে দিতে বলার দরকার নেই। তোমার বাবাকে বলো তিনি যেন তার মেয়ের জন্য যা দেওয়ার দেন। আমি খানিকটা ঠোঁট এলিয়ে হাসলাম। তারপর ধীরে কিন্তু স্পষ্ট গলায় বললাম, ঠিক বলেছেন বাবা। মেয়েদের জন্য বাবারাই দেয়, সারা জীবন দিয়েই যায়। মেয়ে জন্ম দিয়েছে আর আজীবনের দায় নেবে না? কিন্তু কিন্তু কখনো কখনো বইয়ের সম্মানটাও তো স্বামীর রাখার কথা, যেমনটা আপনার মেয়ের জামাইরা রাখে। আমি তো নিজের জন্য কিছু চাইনি, শুধু আপনাদের কাছ থেকে একটু সমান আচরণ চেয়েছিলাম। কেউ আর কোনো কথা বলল না। আমিও আর অপেক্ষা করলাম না, কারো চোখের দিকে তাকালাম না, কোনো উত্তর খুঁজলাম না। গুটি গুটি পায়ে নিজের রুমে চলে আসলাম। আমার গলাটা ধরে আসছে, শরীরটাও মৃদু কাঁপছে। সংসারের ভেতর অদৃশ্য স্বার্থপরতা আর পক্ষপাতিত্ব দেখে বুকটা কেমন যেন ভার হয়ে আসছে। খেয়াল করে দেখলাম আমার শ্বাসটাও থেমে থেমে আটকে আসছে। এর মধ্যে হুট করে বাবার কল এলো। কাপা হাতে ধরলাম আমি। অমনি বাবা চিন্তিত কণ্ঠে জানতে চাইলো, বিআইবিএনের কি হয়েছে মা? বারবার কল দিচ্ছি অথচ তারা আমার কল ধরছে না। কি হয়েছে ওখানে? সব ঠিকঠাক? ওরা কল ধরছে না কেন? আমি মৃদু হাসলাম। বললাম, কারণ তুমি এবার তাদের ব্যাগ ভর্তি করে বাজার দিতে পারোনি বাবা। ঈদের জন্য জনে জনে কাপড়ও দেওনি। বাবা বেশ উৎকণ্ঠা নিয়ে জানতে চাইলেন, এভাবে বলছিস কেন মা? তোর কণ্ঠ এমন লাগছে কেন? কি হয়েছে? আমি এবার ভেতরে থাকা চাপা ক্রোধ নিয়ে বাবাকে খানিকটা ধমক দিলাম। বললাম, কিছু হয়নি বাবা। ওরা কল না ধরলে তুমিও আর কল দিও না। ম্যানার্স জানো না তুমি বাবা? কাউকে বারবার কল দিতে হয় না জানো না তুমি? কেউ তোমায় ইগনোর করছে, তবুও তুমি কেন সস্তা হচ্ছ বারবার? তারা কি কখনো তোমায় নিজ থেকে কল দেয়, খোঁজ নেয়? বাবা নিশ্চুপ। আমি আর অপেক্ষা করলাম না, কল কেটে দিলাম। বাবাকে আর ধমকটা দিয়ে আমার একটু অপরাধ বোধ হচ্ছে না, বরং মনে হচ্ছে এই ধমকটা যদি বাবাকে আমি 2 বছর আগে দিতাম, তাহলে হয়তো বাবার কিছু পয়সা বেঁচে যেত। কোনো স্বার্থপরদের জন্য নিজের শ্রম ব্যয় করতে হতো না। বাবা আবারও কল ব্যাক করলো, কিন্তু আমি ধরলাম না। ভেতরে থাকা একটা চাপা রাগ নিয়ে আমি শুয়ে পড়লাম।
কিছুক্ষণ যেতেই মায়ের কল। মিহিস্বরে আমায় জানালো সেই দায়বদ্ধতার কথা। আমি কিছু স্পষ্ট না বললেও বাবা মা কিভাবে যেন বুঝে যায় সব। মা জানালো, ওখানে বসে কারোর সাথে ঝামেলা করিস না মা, মাথাটা ঠান্ডা কর, রাগটা একটু কমা। চিন্তা করিস না, তোর বাবা তোর চাচার কাছে কিছু টাকা ধার চেয়েছে, সে দেবার কথাও বলছে। আমি কালই তোর বাবাকে ঈদের বাজার সদাই আর সবার জামা কাপড় নিয়ে তোর শ্বশুর বাড়ি পাঠাবো। মায়ের কণ্ঠে আতঙ্ক, ভয় আর সেই চিরচেনা দায়বদ্ধতার চাপ সব একসাথে মিশে আছে। আমার বুকটা হু হু করে ভেঙে যেতে চাইলো। কান্না এসে গলা আটকে ধরলো, তবু আমি নিজেকে শক্ত করে রাখলাম। কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে নিয়ে কঠিন গলায় বললাম, খবরদার মা, এই বাড়ির জন্য তুমি বাবাকে কিছু নিয়ে পাঠাবে না। ঈদের বাজার, কাপড়, কিচ্ছু না। তোমরা কেন সবসময় দা নিয়ে বসে থাকো? কেন নিজেদের কষ্ট, নিজেদের অভাব লুকিয়ে অন্যের খুশির বোঝা টেনে নিয়ে যাও? মা কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু আমি থামিয়ে দিলাম। আমি সব বুঝি মা, তোমাদের ভয়ও বুঝি, মেয়ের সম্মান বাঁচানোর চিন্তাও বুঝি, কিন্তু এইভাবে ধার করে কষ্ট করে কাউকে খুশি রাখার নাম সম্মান না, এটা শুধু নিজেদের ওপর করা অন্যায়। মায়ের সাথে কঠিন স্বরে কথা বলতে গিয়ে আমার গলাটা কাঁপছে, তবুও কথাগুলো থামালাম না। আরো একটু কঠিন হয়ে বললাম, তুমি যদি এরপরও বাবাকে এখানে কিছু নিয়ে পাঠাও, তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। আমি নিজেই চলে যাব কোথাও। ওপাশে নীরবতা। আমি ফোনটা কানে ধরে রইলাম, কিন্তু আর কিছু বলতে পারলাম না। মায়ের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে খুব জোরে, হয়তো মাও কাঁদছে। আমারও এতক্ষণ চোখের কোণে জমে থাকা জলটা গড়িয়ে পড়লো নিঃশব্দে। আমি আর মায়ের কলটা কানের কাছটায় ধরে রাখতে পারলাম না। নিঃশব্দে কেটে দিলাম কলটা। রাত গভীর হলো। আমার চোখে ঘুম এসে ধরা দেয় না। আমি ভাবছি, বাবারা কেমন অদ্ভুত এক দায় বয়ে বেড়ায় আজীবন। যে মানুষটা নিজের মেয়ের চোখের জল সহ্য করতে পারে না, সেই মানুষটাই আবার সমাজের অদৃশ্য নিয়মে বাধা পড়ে মেয়ের শ্বশুরবাড়ির দায়ও নিজের কাঁধে তুলে নেয়। মেয়ে জন্ম দেওয়া মানেই তো আজীবনের দায়বদ্ধতা না। যে স্বামী বউকে অবহেলা করে, যে শ্বশুর শাশুড়ি পুত্রবধূকে কথার বানে চাপা দেয়, তারাও তো কোনো এক মেয়ের শ্বশুরবাড়ির দায় টানতে থাকে। এ কেমন দায়বদ্ধতা, এ কেমন কালচক্র! এই চক্রটা কেউ ভাঙে না বলেই প্রজন্মের পর প্রজন্ম একই অন্যায়টা খুব স্বাভাবিক হয়ে যায়। একবার শ্বশুর বাড়ি দাঁড়িয়ে যদি সব মেয়েরা বলতো, এটা নিয়ম না, এটা অন্যায়, কনের বাবাকে চাপিয়ে দেওয়া দায়বদ্ধতা, তাহলে হয়তো বদল শুরু হতো। আর যেসব স্বামী শ্বশুর শাশুড়ি মাথায় সেট করে রাখে বইয়ের বাবা সব দেবে, তারা বাধ্য, এই ভাবনাটা যদি কোনো বাবা মেয়ের মাথায় না আসতো, এরকম মানসিকতাই যদি বদলে যেত, তবেই সম্পর্ক সমান হতো, সব মানুষ সমান হতো। ঘরের বউ আর মেয়ের ভেতর পার্থক্যের এত জাল বুনন হতোই না। সাথে কনের বাবারাও শান্তিতে বুক ফুলিয়ে একটু শ্বাস নিতে পারতো। আর ব্যাগ ভর্তি উপহারের চিন্তায় কোনো বাবা ভীত হতো না। বাবাদের মাথা ব্যথাই থাকতো না। ইস, কবে বদলাবে আমাদের এই সমাজ? কবে, ঠিক কবে পরিবর্তন হবে আমাদের এই ধরনের মানসিকতার? এই ভুক্তভোগী মেয়েগুলো কবে কথা বলা শিখবে? কবে ওরা গলা উঁচিয়ে বলবে, এটা নিয়ম না, এটা অন্যায়, কনের বাবাকে চাপিয়ে দেওয়ার দায়বদ্ধতা? বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।